হবিগঞ্জে ১৭২ একর জমিতে অনুমোদন ছাড়াই প্যারাগন গ্রুপের বিরুদ্ধে চা বাগান করার অভিযোগ। টিলা কেটে তৈরি হচ্ছে পোল্ট্রি খামার, জনজীবনে বিরূপ প্রভাবের শঙ্কা। পাবনার ঈশ্বরদী কলেজে ছাত্রদল শিবির নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। চট্টগ্রামে মারামারি ঘটনার প্রতিবাদ কর্মসূচি ঘিরে বিবাদের জের। তেল সংগ্রহে বিভিন্ন জেলায় এখনো নাজেহাল গ্রাহকরা। জ্বালানি না পেয়ে নীলফামারীর সৈয়দপুর মহাসড়কে বাইকারদের বিক্ষোভ। হাম ও উপসর্গ নিয়ে আজও ৫ শিশুর মৃত্যু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চতুর্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেয়া হচ্ছে হামের টিকা। বড় ফসল নিয়ে দুশ্চিন্তায় নেত্রকোনার চাষিরা। জ্বালানি সংকটে হারভেস্টারে ধান কাটা নিয়ে দুর্ভোগ। ফাঁকনা ধান চক্র সামনে তোলা যাচ্ছে ভাই, নাই শ্রমিক, নাই মেশিনের তেল ঘাটতিতে আমরা খুব কষ্ট হতো। কাটার মতো কোনো ব্যবস্থা পাইতেছি না। গেছিলাম তেল আনার জন্য, আমরা তেলও পাইতেছি না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হবিগঞ্জে অনুমোদন ছাড়াই ১৭২ একর জমির ওপর গড়ে উঠেছে ববান চা বাগান। আর সবুজে ঘেরা সেই চা বাগানের ভেতরেই এবার নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন পোল্ট্রি খামার। অভিযোগ উঠেছে সরকারি টিলা কেটে সমতল করে এগোচ্ছে নির্মাণ কাজ। এতে পরিবেশ ও স্থানীয় জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও প্রকল্পটি বৈধ জমিতে হচ্ছে বলে দাবি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সবুজের সমারোহে যেন দগদগে ক্ষত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার এই চা বাগানটি অনুমোদনহীন। এর ভেতর আবার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে পোল্ট্রি খামার। সরকারের অনুমোদন না নিয়েই ১৭২ একর জমি জুড়ে ববান চা বাগানটি গড়ে তোলে প্যারাগন গ্রুপ। তাদেরই মালিকানাধীন প্যারাগন এগ্রো লিমিটেড সেখানে নির্মাণ করছে পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে সমতল করে এই খামার গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি হুমকির মুখে পড়বে কৃষি জমি ও জনজীবন। এরই মধ্যে পাহাড় কেটে নির্মাণ কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। চা বাগানের পরিবেশ নষ্ট করে এই যে ঢুকছেন অসংখ্য চা গাছ, সেইটি যেটা ছায়া গাছ বলে, এই সমস্ত গাছ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে, ১ নম্বর। ২ নম্বর, সরকারি ডিসির খতিয়ানের জায়গা, এই যে লাল মাটি আপনারা দেখতেছেন চতুর্দিকে লাল মাটি, এগুলা ধ্বংস করে এখানে পোল্ট্রি হ্যাচারি করা হচ্ছে। দুই দিকে দুইটি টিলার মধ্যস্থলে তারা এক্সকাভেটর দিয়ে মাটি কাটিয়া এখানে কিন্তু সমতল করছে কৃষি জমিকে। কিন্তু এই কৃষি জমিগুলো কিন্তু ডিসির খতিয়ানের জায়গা। এখানে একটা খাল আছে, ওই খালের মাধ্যমে ওইখানে যে আবর্জনাটা আপনাদের বড়ছড়া নদীতে পড়বে, ওই বড়ছড়া নদীর সেচের মাধ্যমে এখানে হাজার হাজার জায়গা চাষাবাদ করা হয়। তো এখানে আমরা জানি পানিটা দূষিত হয়ে যাবে, মানুষের চাষাবাদ করতে পারতে না। পরিবেশ রক্ষায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন ইউপি সদস্য। তবে সরেজমিন পরিদর্শন ছাড়া ট্রেড লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়ার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান যদি এখানে স্থাপন করা হয়, তাইলে অত্র এলাকাবাসীর যদি ক্ষতি হয়, তাইলে আমাদের সবাই মিলে আলোচনা সাপেক্ষে বাগান কর্তৃপক্ষ অথবা পোল্ট্রি খামারি যে কর্তৃপক্ষ আছে, ওই কর্তৃপক্ষের সাথে আমরা সবাই বইসা একটা সলিউশনে যাওয়া দরকার। আমরা তো জনগণের বিরোধিতা না। যদি ক্ষতি না হয়, আইনানুগ প্রক্রিয়ায় যদি এটা পরিবেশ বান্ধব একটা বিষয় হয়, তাহলে শিল্প কারখানা স্থাপনে যেমন বাংলাদেশ সরকারের কি আছে, জনগণেরও দুইটা চাহিদা আছে। এটা পাহাড়ের ভিতরে, তো আমি সূর্য বুঝাই নেই, সূর্য বুঝাইলেই দেখি পরিবেশ অধিদপ্তর তো এখানে সূর্য বুঝাই, সে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো
তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না, আমিও তো থাকবো, আমিও তো বাধা দেবো। এই বিষয়ে কথা বলতে সেই পোল্ট্রি খামারে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইলে প্যারাগনের মহাব্যবস্থাপক স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গ্রুপের কেনা নিজস্ব জমিতে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং পরিবেশসম্মতভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে জমির লিজ পেয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা এখানে মানে প্যারাগনের কর্মকর্তারা কেউ নাই, আমরা সিকিউরিটি 6 জন আছি আর একজন বাবুসি, এটাই আর কি। চা বাগান করো সেটা হলো গভর্নমেন্টের আপনার লিস্টকৃত, সেটা হলো আলাদা জিনিস। আর যেখানে আমি পোল্ট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেটা হলো আমার নিজস্ব কাগজের জমি। এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার কোনো রকম আপনার লক্ষণ নাই, কোনো রকম আপনার ব্যবস্থা নাই। আমাদের লিজ মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, বাকি যে প্রক্রিয়া দিন কাজের জন্য আমাদেরকে ঋণ করতে, কাজ না পাই আছে তারা এলাকাবাসীকে খেপাচ্ছে, এগুলি তাদের ফাঁস হয়ে যাবে। এদিকে প্রায় 22.5 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে ববান টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ভূমি অফিস। যদিও ভূমি কর্মকর্তা বলেন, যেটুকু জমি নিয়ে মামলা হয়েছে তা সরকারি, বাকিটুকু মালিকানাধীন। তবে নিশ্চিত হতে মাপঝোঁক প্রয়োজন। ভিন্ন থাকে। মামলার ভূমিটা সরকারি ভূমি আর পোল্ট্রির ভূমিটা এই মালিকানা ভূমি, তবে এটা সার্ভে করা প্রয়োজন। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটির কোনো অনুমোদন নেই। এমনকি চা বাগানের জন্য এখন পর্যন্ত প্যারাগন বা ববান টি এস্টেটকে কোনো জমি লিজ দেয়নি সরকার। ইউএনও বলেন, এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমি উদ্ধারের বিষয়টিও প্রশাসনিকভাবে আলোচনায় রয়েছে। তাদের কোনো অনুমোদন নাই এবং তারা জেলা প্রশাসক বরাবরে তারা আমার কাছে এসেছিল। আমি তাদেরকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। এলাকাবাসীরও একটা দাবি হচ্ছে যেন এখানে পোল্ট্রি ফার্ম না হয়, এবং এর প্রেক্ষিতে আমি নিজে সরজমিন জায়গাটি পরিদর্শন করেছি এবং ওখানকার যারা ম্যানেজমেন্টের অথরিটি ছিলেন, আমি ওনাদেরকে বলে এসেছি যেন কাজ যতটুকু হয়েছে ততটুকু থাকবে এবং এর পরবর্তীতে যেন ওনারা পারমিশন না নিয়ে কোনো কাজ না করেন। প্যারাগন এগ্রো লিমিটেডের অনুমোদনহীন নির্মাণকে ঘিরে বাড়ছে বিতর্ক। জনমনে প্রশ্ন, অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠছে এ ধরনের প্রকল্প? কিভাবে এতদিন ধরে চলছে চা বাগানের মতো প্রতিষ্ঠান? প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। চট্টগ্রাম সিটি কলেজে মারামারির রেস ধরে এবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে জড়ালো ছাত্রদল শিবির। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় দুটি সংগঠন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। মারামারি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বেলা 11টার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পর কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন তারা। ক্যাম্পাসের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগও করেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে রেলগেট এলাকায় বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম, তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গবঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে। অবস্থান কর্মসূচিতে আজকে ওই 71-এর সেই পরাজিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা সশস্ত্রভাবে এসে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে কিভাবে গুলিবর্ষণ করেছে, কিভাবে ককটেল বিস্ফোরণ করেছে প্রশাসনের সামনে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, সংঘর্ষ শুরুর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিবিরের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় প্রোগ্রাম ছিল, হঠাৎ করে 11টার সময় তারা প্রোগ্রাম শুরু করে। পাশাপাশি ছাত্র দলের লোকজনও ছিল, যে পক্ষের মধ্যেই ইটপাটকেল সরাসরি হয়েছে। এরপরে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন।
সকালে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আধিপত্যের বিস্তার নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলায় জেলায় ফিলিং স্টেশনগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র। জ্বালানি তেল সংগ্রহে এখনো অনেক জায়গায় ভোগান্তি কমেনি, আবার কোথাও কোথাও সরবরাহ বৃদ্ধিতে কিছুটা কমেছে গ্রাহকদের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরে তেল সংকটে আজও বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রংপুর বিভাগের 8 জেলাতেও কাটেনি সংকট। মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বহু পাম্প। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের কম বেশি সংকট রয়েছে, তবে রেশনিং পদ্ধতি বহাল থাকলেও আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামে তেলের সরবরাহ বৃদ্ধিতে গ্রাহকদের ভোগান্তি কমেছে, তবে বিভাগের ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় জ্বালানি তেল সংগ্রহে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনার পাম্পগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে গ্রাহকদের ভোগান্তি। বিভাগের কুষ্টিয়া, সাতক্ষীরা সহ কয়েকটি জেলায় তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রয়েছে কিছু পাম্প। কালকে 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা লাইনে ছিলাম। এই পাম্পের কাছাকাছি এসে পাম্প বন্ধ করে ফেলে 8টা বাজে। 300 টাকার তেল দেয় পাম্পও, এই কারণে আমরা এখন চলাফেরা খুবই কষ্ট। আমরা গরিব মানুষ, যদি পাম্পে যদি তেল না আছে আমরা চলবো কীভাবে? এখন আপনারা তো যদি আমরা যদি মনে হয় যে আপনি 2 টিপের তেল যদি দিত, আমরা মনে হয় যে চলতে পারলাম না আর কি। এদিকে জ্বালানি তেল না পেয়ে নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সৈয়দপুরের ইকো ফিলিং স্টেশনে তেলের জন্য সিরিয়ালে ছিলেন অনেক বাইকার, কিন্তু ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি না করায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পাম্পের সামনে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। তাদের অভিযোগ, আবেদন করেও ফুয়েল কার্ড পাননি তারা। কার্ড ছাড়া তেল না মেলায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18,000 লিটার তেল। ফতুল্লার ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। এদিকে যমুনার অনুসন্ধানে এমন একটি জালিয়াত চক্রের খবর প্রচারের পর বেনামি এজেন্সিটিকে তেল বরাদ্দ বন্ধ রেখেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। মশিউর রনিকের রিপোর্ট। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ, তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে, কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মাঝে প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে, আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার মালিক একটা গেটটা কদমতলি লাগছে, ঢাকা কদমতলি এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে আন্দাজে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খায় তেল দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল, মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি, গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা। না ভাড়া মানে আমরা হ্যাঁ লাভ দিই একটা পার্সেন্ট ওই জাকির। হ্যাঁ 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 খরচ দেয়, মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ, একটা ঢাকা, একটা মালিবাগ, একটা হইল গিয়া কদমতলি, আর একটা হইল গিয়া মালিবাগ।
না আমার কোনো চেঞ্জ নেই, আমার তো তেল দিছে এই জায়গার আমি অর্ডার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। করে না, হ্যাঁ আমি তেল দিছি, রিসিভ করছে, রিসিভের আছে কাগজ। ফোন যদি আপনারা আমার কোম্পানি খুঁজতে যান আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা, ওই ঠিকানা লিখতে হতো, ওইটাই কদম তুলি, ওইটাই আয়ের বার, ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না না, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নেই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপারে নাই। আমি কদমতলী এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই, তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে আরেকজনের কাছে ভাড়া দিচ্ছে এটা আমাদের বোঝে না। পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আন্তজেলা ও দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখনও নির্দেশনা না পাওয়ায় বিভিন্ন জেলায় আগের ভাড়াই নেওয়া হচ্ছে। সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার বাস মালিকরা জানান, বর্ধিত ভাড়ার বিষয়টি নিয়ে মালিক সমিতি আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তাই এখনও যাত্রীদের থেকে পূর্বের ভাড়াই নেওয়া হচ্ছে। নির্দেশনা পৌঁছালে 11 পয়সা বাড়িয়ে ভাড়ার সমন্বয় করা হবে। এদিকে বরিশাল যশোর রুটে চলাচলকারী চাকলাদার পরিবহন 30 টাকা ভাড়া বাড়িয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা বহাল থাকবে। তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। আগের ভাড়াই বহাল থাকবে সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেশি দামে কিনতে হচ্ছে। এখানে আমাদের ভাড়াটাও যদি বেশি দিতে হয় তো অবশ্যই আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা এটার একটা ফল ভোগ করব। আগে যে ভাড়া দিচ্ছাম সেই ভাড়াই আজকেও নিয়েছে, তো এখনো বর্ধিত ভাড়া এখনো কেউ আমার কাছে কেউ দাবি করেনি। এখন বর্তমানে আগের ভাড়াই নিচ্ছি। কোম্পানি থেকে যদি কোনো অফিসিয়াল মেসেজ আসে তখন চিন্তা ভাবনা করবো আমরা কি ভাড়া কি বাড়াবো নাকি। বিআরটি এর ছাড়া ভাড়া নির্ধারণ ছাড়া আমরা নিজে নিজে কেউ কোনো মালিকই এটা ভাড়া বাড়ায় না। বিআরটির সিদ্ধান্ত আমাদের। চরম অনিয়ম কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদের সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, কাজ শেষ না করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে তুলেছে পুরো বিল। তবে অভিযুক্ত উপজেলা প্রকৌশলীর সাফাই, নিয়ম মেনেই কাজ করানো হয়েছে, বিনিময়ে দেয়া হয়েছে বিল। কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ চত্বর। চলতি অর্থ বছরে এখানে 4টি ভবনে সংস্কার কাজের জন্য বরাদ্দ দেয়া হয় প্রায় 28 লাখ টাকা। মেরামতের তালিকায় ছিল কক্ষ, রান্নাঘর, টয়লেট, দরজা জানালা মেরামত এবং ভবনের ভেতরে বাহিরে ও গ্রিল রং করা। কিন্তু কাজ সম্পন্ন না করে মার্চ মাসে পুরো বিল উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তথ্যমতে বিভিন্ন কোয়ার্টারের বেসিন, দরজা জানালা, টাইলস, সিলিং ফ্যান বসানো সহ নানা কাজ দেখানো হয়েছে। এছাড়াও পুকুরে একটি গাইডওয়াল নির্মাণের কথাও উল্লেখ করা রয়েছে। তবে সরজমিনে দেখা যায় অনেক ভবনের দরজা জানালা ভাঙা, দেয়ালেও নামে মাত্র রং করা হয়েছে। কোথাও কোথাও কাজ এখনও শেষ হয়নি। নতুন স্যার আসার পরে কাজ রানিং শুরু করেছে, শুরু করার পরে এখনো শেষ পর্যায়ে হয় নাই, এখনো কাজ রানিং চলতেছে। ফ্যানও নতুন দেয় নাই, বেসিংও নতুন দেয় নাই, কিন্তু পাশে যে আমাদের আবার আনসার ক্যাম্প আছে, আমরা 2টা মানে রুমেই থাকি, তো পাশেরটা আপনার ফ্যান লাগা হয়েছে 2টা নতুন, বেসিং লাগানো হয় নাই। রান্নাঘরে খালি দৌড় খেল লাগাইছে আর কিচ্ছু করে নেই।
না টাইস কিছু লাগায়নি না বেশি কিছু লাগায়নি। শ্রমিকরা বলছে এখনো বিভিন্ন ভবনে কাজ চলমান। রুমের রং আর বাইরের রং, গ্রিল, দরজা, 4টা চৌকেট, 6টা জানলা চৌকেট, এগুলো এর কালার প্রায় শেষ, পিছনে একটু কালার বাকি আছে, ওটাও হচ্ছে রানিং। আর প্রায় ওই বিল্ডিংয়ের কালার মানে কাজ ক্লিয়ারে প্রায়। আর পিছনে আর একটা কাজ যে নন গেজেটেড ডরমেটরি, ওটা কালার চলছে। এর আগেও 2023-24 অর্থ বছরে এক ঠিকাদার প্রতিষ্ঠানের স্বাক্ষর জাল করে জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। বর্তমানে কর্মকর্তাদের ম্যানেজ করে বিল উত্তোলন করছেন রিফাত ট্রেডার্স ও আব্দুল্লাল মামুন নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাদিজা সে সই ছাড়া মানে জাল করে প্রদীপ কুমার ইঞ্জিনিয়ার উনি আত্মসাৎ করছেন এবং ওই টাকা চাইলে গেলে বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। সমন্বয় করা হয়েছে, এখন আর আপাতত ঝামেলা। আপনি ওখানে গিয়ে আমার সাথে কথা বলেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও উপজেলা প্রকৌশলীর সাফাই কাজ সঠিকভাবেই সম্পন্ন হয়েছে। এটা কি কাজ কমপ্লিট? হ্যাঁ, কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হওয়ার আগেই বিলটা উত্তোলন হয়েছে। বিলটা কত তারিখে উত্তোলন হয়েছে এটা তো বলা যাবে না। এখন হচ্ছে আনুমানিক কতদিন আগে, এখন আনুমানিক কত তারিখে বিল উত্তোলন হয়েছে কি হয় না এই জিনিসটা তো তথ্য দেওয়ার মতো নয়। আপনার কাজ হয়েছে কিনা আপনি সেরে দেবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে 1295 জন শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে 1 জন করে মোট 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আজ ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আব্দুল নাফিস নামে এক শিশু মারা গেছে। দুপুর 2:15টার দিকে মারা যায় শিশুটি। 8 মাস বয়সী নাফিসকে গত 7 এপ্রিল এই হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 125 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1170 জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 28,334 জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট 4059 জন শিশুর হাম শনাক্ত হয়েছে। জামালপুরে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে 3 জনকে যাবজ্জীবনের পর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। মামলায় বলা হয় 2023 সালের মার্চ মাসে পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। এরপর তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় দেন বিচারক। বাগেরহাটের শরণখোলায় খাল খননের জন্য ব্যবহৃত এক্সকেভেটরের নিধন হচ্ছে হাজার হাজার গাছ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমি মালিক ও স্থানীয়রা। একসাথে বিপুল পরিমাণ গাছ কাটা পড়ায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় পরিবেশ কর্মীরা। রয়েছে যেনতেনভাবে খাল খননের অভিযোগও। গাছ নিধন না করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে খাল খননের দাবি স্থানীয়দের। খালের নাব্য সংকট দূর করতে চলছে খনন কার্যক্রম। এক্সকেভেটরের গর্জনে কম্পিত পুরো এলাকা। পাশেই পড়ে আছে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাজার হাজার গাছ। এই চিত্র বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সদর ইউনিয়নের। স্থানীয় জানের পার খালটিতে মাটি আর আবর্জনা জমে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পানির প্রবাহ। তাই জলাবদ্ধতা সহ সেচ সংকটে ভুগছেন স্থানীয়রা। পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS খালটি খনন শুরু করে। তবে এর ফলে স্থানীয়দের অনেকে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। 20 বছরেও তো এতটুকু গাছ আমার হবে না। তারপরে এভাবে জোর করে নিয়ে যে খাল খনন করতেছে, তাহলে এই খালে আমাদের কি লাভ বা এই ক্ষতিপুরো আমাকে কে দিবে? খাল খননে যতটুকু উপকার হয়েছে তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক বেশি হয়েছে এবং খাল যেভাবে কাটা প্রয়োজন ছিল সেইভাবে আমাদের খাল খনন হইতেছে না।
একসাথে বিপুল পরিমাণ গাছ নিধনে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। সচেতন হয়ে খনন কাজ পরিচালনার দাবি পরিবেশবাদী সংগঠন বেলার। খাল খননের নামে যেভাবে গাছগুলো নিধন হচ্ছে সেটা আসলে আমাদের প্রকৃতি পরিবেশ সুরক্ষার এটা একটা বড় ধরনের বাধা। খাল খননকারী প্রতিষ্ঠান CNRS বলছে, স্থানীয়দের সাথে আলোচনার পরই শুরু হয় খনন কাজ, আর এর উপকার পাবে এলাকাবাসী। ডিজাইন অনুযায়ী যে খালটার লেন্থ ঠিক আছে কিনা, চওড়া আছে, গভীরতা ঠিক আছে কিনা, এতটুকুই দেখতেছি। আর পাশের যে গাছ কাটা বা করা, আমি যতদূর জানি যে যার যার গাছ তারাই কেটে নিচ্ছে। এখানে পেরিমাটি খুব কর্দমাক্ত মাটি, সেখানে তো বেকুন আমার সুযোগ নাই, তো পাশ থেকে এরকম 4-5 ফুট জায়গা করে দিতে হবে। কাউকে কোনো চাপ দিয়ে এখন পর্যন্ত গাছ কোনো লোক বলতে পারবে না, তাকে বলা হয়েছে যে আপনি ব্যক্তিগত গাছ কাটেন। খাল খননের ফলে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং হলেও সেটা যেন তারা একটা যেন সুন্দর প্রতিকার পায়, সেই বিষয়টাও আমরা অবশ্যই আন্তরিকভাবে যে বিষয়টা দেখব। 15 লাখ টাকা বরাদ্দে জানের পার খালটির 2.1 কিলোমিটার খনন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। গত মার্চে শুরু হওয়া এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে 30 এপ্রিলের মধ্যে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নেত্রকোনার হাওরে উঠতি বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। আগাম বৃষ্টি আর জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কার সাথে যোগ হয়েছে জ্বালানিতে এলো কৃষি শ্রমিক সংকট। ফলে মৌসুমের শুরুতেই উঠতি বোরো ধান নিয়ে অনিশ্চয়তায় হাওড়া অঞ্চলের চাষিরা। হাওড়ে এখন বোরো ধান কাটার মৌসুম, কিন্তু আগাম বৃষ্টি আর ডিজেল সংকটের জন্য পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে এরই মধ্যে নষ্ট হয়েছে ফসল। কৃষকরা বলছেন সরকারি হিসাবের চেয়েও ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফাঁকনা ধান চোখের সামনে চলে যাচ্ছে ভাই, নাই শ্রমিক, নাই মেশিনের তেল, যে কি কষ্ট হইতেছে জনগণ। আমরা শ্রমিকেরও খুব কষ্ট করতেছি, আমরা এই মেশিনে চলতেছে, এই মেশিনের তেল ঘাটতিতে আমরা খুব কষ্ট করতেছি জনগণ। ডুবে থাকা জমিতে কম্বাইন্ড হারভেস্টার নামানো যাচ্ছে না, বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে বেশি খরচে। এতে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ, দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান পাইকা পানির তলে যাইতেছে, আর এটা কাটার মতো কোনো ব্যবস্থা পাইতেছে না। গেছিলাম তেল আনার জন্য, আমরা তেলও পাইতেছি না। রেনাগ্রস্ত হয়ে আমরা গিরস্তি করছি, ওখান তো নেতাইলো তুলাম, আমরা জীবনে বাঁচতেছে না। হন তাকে 500 টাকা লাগতো, অনেক 2000 টাকা লাগে, 1700 টাকা লাগে। জেলার হাওড়াঞ্চলে এবার 42,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো ধান। চলছে 7 শতাধিক হারভেস্টার। তবে জ্বালানি তেল সরবরাহের ঘাটতির কারণে ফসল কাটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। ধান পানি বিছায় গেছে, হ্যাঁ, মনে যে আমরা আগে 1 কাটা ক্ষেত কাটতে পারছি, এখন 5% দাম আমরা কাটতে খুব পরিশ্রম হয়। 10% জায়গা 2000 টাকা আমরা কাটাতে পারছি না, এরকম একটা রেকর্ড আমরা করছি। সব করে জায়গা পানি অনেক মানুষের লাগে আমরা জমিন ফসল উড়াই আনতে পারছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে জ্বালানির সংকট মেটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসের মধ্যেই ধান কাটা শেষ করার প্রত্যাশা তাদের। তেলের সংকটের ব্যাপারে ইতিমধ্যে আমি ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, টিএনওর সাথে কথা হয়েছে, আর আমি নিজে ফিজিক্যালি দেখতে আসছি যে কি সমস্যা, এবং মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলে এসেছি। এখন এটাকে সংকটটা কিভাবে আসে, কাজ তো এখন শুরু হবে কাটাটা, এর মধ্যে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা নিব। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জ্বালানি তেলের সংকটটা আমরা নিরসন করছি। আশা করি আমাদের ধান কাটা এবং ধান উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। দুর্দশা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।